প্রথমেই করছি তাহলে কি এটা একটা এই অ্যাসিটালডিহাইড অ্যাসিটোন ইথানল এরা কিন্তু আয়োডোফর্ম বিক্রিয়া সারা দেবে বা হ্যালোফর্ম বিক্রিয়া সারা। এবার হ্যালোফর্ম বিক্রিয়ার রিয়েজেন্টগুলো কী কী? ক্ষার আর হচ্ছে যে হ্যালোফর্মটা তুমি তৈরি করবে, যদি এখানে ক্লোরিন দাও তাহলে ক্লোরোফর্ম তৈরি হবে, ব্রোমিন দিলে ব্রোমোফর্ম তৈরি হবে, আয়োডিন দিলে আয়োডোফর্ম তৈরি হবে। তাহলে আয়োডোফর্মের সংকেতটা কি? CH3, যেরকম তোমরা করছিলা CHCl3, এটার নাম কি? ক্লোরোফর্ম। আর এটা হচ্ছে কি? আয়োডোফর্ম। এবার আয়োডোফর্ম থেকে তুমি কি করে এটা আনবা? এটা তো তোমরা জানোই, 6 অণু সিলভার ছিল না? তাহলে 6 অণু সিলভার চলে আসলো, অ্যাসিটিলিন চলে আসলো। তাহলে যে বিক্রিয়াটা দেখো তোমাকে দিল কি? তাহলে অ্যাসিটালডিহাইড, তাই তো? তাহলে অ্যাসিটালডিহাইডের মধ্যে তুমি প্রথমেই করবা হচ্ছে হ্যালোফর্ম বিক্রিয়া, যেটা করবা কার উপস্থিতিতে? আয়োডিনের উপস্থিতিতে। তাহলে এটা হয়ে গেল কি? আয়োডোফর্ম। আয়োডিন হলে আয়োডোফর্ম, ব্রোমিন হলে ব্রোমোফর্ম। তাহলে আয়োডোফর্ম বিক্রিয়া, হ্যাঁ হ্যাঁ, না ফ্লুরিনটা হয় না, ফ্লুরিন এত সহজে বিক্রিয়া করে না এই বিক্রিয়াগুলিতে, ঠিক আছে? তাহলে এখানে এখন তুমি সিলভার জন্য দিচ্ছ 6 অণু সিলভার 6 Ag, আর তাপ তোমরা এখান থেকে কি পাচ্ছ? তাহলে অ্যাসিটিলিন পাচ্ছ। এবার অ্যাসিটিলিনের মধ্যে কপার নল 600 ডিগ্রি। দেখো তোমাদের শুধু একটা দুইটা করে, এখন নতুন একটা দুইটা করে স্টেপ তোমাদের জানতে হচ্ছে। আর কোনো অসুবিধা আছে? বুঝতে পারছো? খুব ইম্পর্টেন্ট কিন্তু। এবার দেখো যদি তোমাদের বলে ইথানল থেকে বেঞ্জিন, তাহলে এটা কীভাবে করবা? ওইভাবেও তুমি করতে পারো, ইথিলিন থেকেও করতে পারো, ইথিলিন থেকে তুমি অ্যাসিটিলিন করতে পারো, অ্যাসিটিলিন থেকেও আসতে পারো। আবার তুমি এটা দিয়েও যেতে পারো। তুমি এটাকে যদি আয়োডিন স্পেশাল বিক্রিয়া, কিন্তু এগুলি বারবার বলছি আমি, দুইটা প্রসেসেই বলছি। তাহলে এখান থেকেও কিন্তু আয়োডোফর্মটা তৈরি হবে। এখানে হচ্ছে তুমি 6 অণু সিলভার দিচ্ছ, তাহলে অ্যাসিটিলিন তৈরি হচ্ছে। একটু ধরো, আমার রিঅ্যাকশনটা তাড়াতাড়ি করতে সুবিধা হবে। তাহলে তুমি এখানেও দেখতে পারো, এখানেও দেখতে পারো। তাহলে হচ্ছে অ্যাসিটিলিন তৈরি হয়ে গেল, এটা আমাদের ঠিক আছে। কোনো প্রবলেম আছে এটাতে? আচ্ছা, এবার আরেকটা এটা প্রসেস 1। এবার প্রসেস 2। তাহলে আমি প্রথমেই ইথানল থেকে কি করলাম? আমি প্রথমে অ্যাসিটিলিন তৈরি করে নিই, ইথিলিন তৈরি করে নিই। ইথিলিন মানে হচ্ছে CH2 ডবল বন্ড CH2, আমরা জানি গাঢ় H2SO4। আর কত ডিগ্রি হিট? 170। টেম্পারেচারটা একটু কমলে বলছিলাম চেঞ্জ হয়ে যাচ্ছে, তাহলে 170 এখানে। তাহলে এখান থেকে আমার তৈরি হয়ে যাচ্ছে কি? ইথিলিন। এবার ইথিলিনের মধ্যে আমি ব্রোমিন দিব, Br2CCl4, তাই তো? বা CS2, অজৈব দ্রাবক। তাহলে এখান থেকে দেখো এখানেও একটা ব্রোমিন, এই কার্বনেও একটা ব্রোমিন, তাই হচ্ছিল না? তাই হচ্ছিল তো। এবার এখানে হচ্ছে আমি অ্যালকোহলীয় KOH ছিল তো, অ্যালকোহলীয় KOH ভেরি ইম্পর্টেন্ট বিক্রিয়া কিন্তু। 1,2-ডাইব্রোমো কম্পাউন্ড থেকে কিন্তু এই অ্যালকোহলীয় KOH দিলে কিন্তু অ্যালকিন চলে আসে। এখানে কার্বন কয়টা আছে? হ্যাঁ, ভিস। আর যদি একই কার্বনে থাকতো তাহলে জেম হয়ে যেত, এটা ভিস ডাক না। বাস, এই নেক্সট তোমার তাহলে আসল জায়গা কিন্তু এই যে এইটা। তোমাকে কিন্তু বেঞ্জিন যখনই বলবে তখন কিন্তু এখান থেকে আসতে হবে, ঠিক আছে? কোনো অসুবিধা আছে বুঝতে? স্যার যদি বেঞ্জিন ফর্মেশনের ক্ষেত্রে অ্যাসিটিলিনটা মানে অ্যাসিটিলিনটাই মাস্ট। হ্যাঁ, অ্যাসিটিলিনটা দিয়েই তোমাকে যেতে হবে, অ্যাসিটিলিনটা দিয়েই তুমি যাবা। বাকি আর এত ফেভারেবল প্রসেস নাই, এটা ফেভারেবল প্রসেস। আমি এমন জায়গা দিয়ে যাব, এবার দেখছি যে আমার এখানে এই এটা ট্রিপল বন্ড আছে, তাহলে দেখো এখানে এই Hg2+ আর H2SO4 একটা বিক্রিয়া ছিল না? এরকম একটা বিক্রিয়া ছিল, এটাতে এই জিনিসগুলো দিলে কি হচ্ছিল? এটা দেওয়াতে কি হচ্ছিল?
তাহলে দেখো লাস্ট এইটাতে কিন্তু এইটার ক্ষেত্রে কিন্তু লাস্ট কার্বনের সি ডবল বন্ডও তৈরি হয়েছিল, কিন্তু এইটাতে দেখো এই মাঝখানে কার্বন ডাইঅ্যাসিটন তৈরি হচ্ছে না। তাহলে দেখো CH3 সি ডবল বন্ড ও এরকম তৈরি হচ্ছে। এই তো এটা তো তোমরা জানো। দেখো তাহলে এই এই ট্রিপল বন্ডে দেখো মাঝখানে কার্বনটা তৈরি হচ্ছে বা ভেতরের দিকটাই সবসময় তৈরি হবে। এবার এই দুইটাই তো বাইরের, যে কোনো একটাতে সি ডবল বন্ডও তৈরি হচ্ছে। ওটাকে আমি কী করে লিখতে পারি, CH3টা লিখলাম সি ডবল বন্ড ও এইচ, অ্যাসিটালডিহাইড তো। এবার দেখো ভেতরের দিকটাই তৈরি হওয়ার চেষ্টা করবে। যদি তুমি এটা নাও, এখানে সেম জিনিসটা দাও, কী তৈরি হবে তাহলে? দেখো দুইটাই ভিতরে, তাহলে যে কোনো একটাতে তৈরি হোক। তাই না? তাহলে এইখানে দেখো CH টা কি, একটা টার্মিনালে আছে সি ট্রিপল বন্ড, একটা মিডিলে আছে, এটা তো বেনজিন বলো। এটাকে অ্যালকিল গ্রুপ হিসেবে ভাইবে নাও। তাহলে এখানে সি ডবল বন্ড করে দিলাম, হলো না? হবে তো, মানে আমি এই জায়গাটায় ডাবল বন্ড করে দিচ্ছি, এই জায়গাটায় ডাবল বন্ড হচ্ছে না? হচ্ছে তো। এখানে CH3 ছিল, অ্যালিফেটিক গ্রুপ ছিল, এখানে অ্যাসিটিক। লজিক হিসেবে দেখো, রিয়াকশন হিসেবে ভাববা না, লজিক হিসেবে। এটা যদি এরকম হয় তাহলে এটাও এরকম হবে, বা এটা রিলেটেড কিছু হবে। হ্যাঁ হ্যাঁ, এবার তাহলে বলো তো এই দুইটার মধ্যে কোনটাই হবে? খুব মজাদার কিন্তু। এখান থেকে দেখো দুইটা অপশন আসতে পারে, আমি তোমরা শুধু বলবা কোনটা মুখ্য কোনটা গৌণ। একটু অ্যাডভান্স পার্ট কিন্তু এটা। আমি দুইটা অপশন তৈরি করছি এখান থেকে। দেখো ডাবল বন্ড দুইটাই মাঝখানে আছে, যে 2 বিউটিনের মতো, 2 বিউটাইনের মতো। হ্যাঁ, তাহলে এখান থেকে এরকম এখান থেকে বের করি। হ্যাঁ, সি ডাবল বন্ড ও CH2 CH3 এরকম একটা হতে পারে। কারণ দেখো এই ডবল বন্ডের এটা কিন্তু প্রতিসম না, এদিকে মিথাইল গ্রুপ, এদিকে ফিনাইল গ্রুপ, তাহলে অপ্রতিসম। তাহলে দুই রকম তৈরি হতে পারে। কোনটা বেশি ফেভারেবল হবে, কোনটা তৈরি হবে মুখ্য হিসেবে? দুইটাই তৈরি হবে, কিন্তু যেটা মুখ্য এ বলছে যেহেতু। দেখো কোথায় রেজোনেন্সের প্রবাবিলিটি আছে, কোথায় অল্টারনেটিং ডাবল বন্ড, রেজোনেন্স বাদ দাও, অল্টারনেট ডাবল বন্ড কোথায় আছে? অল্টারনেট ডাবল বন্ড, এই যে কিটোনটা তৈরি হচ্ছে, এই কিটোন দেখো বেনজিনের সাথে কোথাও অল্টারনেট ডাবল বন্ড দেখাচ্ছে, কিউমুলেটিভ ডাইন দেখাচ্ছে। দেখো ডাবল বন্ড, সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড, ডাবল বন্ড, সিঙ্গেল বন্ড, সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড। তাহলে কোথায় অল্টারনেট তৈরি হচ্ছে? তাহলে অল্টারনেটিভ ডাবল বন্ড। হাইপার কনজুগেশনও হবে, পাশাপাশি এখানে কনজুগেশনও হবে। দেখো এবার হাইপার কনজুগেশন দুইটাই বলছি। দেখো এখানে হাইড্রোজেন আছে, তাহলে এর সাপেক্ষে এগুলি কি আলফা হাইড্রোজেন বলছিলাম। তাহলে এটা কি কিটো, আর আলফা হাইড্রোজেন থাকলে কি কিটো এনল টোটোমারিজম হবে। এই হাইপার কনজুগেশন, যেটাকে আমরা বলছি নো বন্ড রেজোনেন্স। কেন নো বন্ড? কারণ হচ্ছে এখানে যে এই মিথাইল গ্রুপগুলো থাকবে, এরা মানে বলছিলাম না যে ভাবের মতো এদের বন্ধন। এবার এর তরিৎনিয়তকতা বেশি। হাইড্রোজেন কি প্লাস হয়েও থাকতে পারে, নর্মালি থাকতে পারে। এই ইলেকট্রন জোড়গুলো কী করলো, যে এর সাথে এর একটু আড়ি হয়ে গেল, এ বললো তুই ভাই ইলেকট্রন জোড় নিয়ে নে। এ কি এখানে রাখবে? রাখবে না, আমি এই হাইড্রোজেনটাকে নিয়ে বলি, তার সুবিধা হবে। এ বললো কি ঠিক আছে, যা তোর বন্ধন আমি দিয়ে দিলাম তোর ইলেকট্রন। এই কার্বন কী করলো, এই টাকাটাকে কী করলো, ও বলছে ও কি টাকাটা ফালায় রাখবে ইলেকট্রনটা? না, ও তখন এর সাথে ডিল করবে, তখন এখানে শিফট করে যাবে, তখন এই এইচটা এখানে চলে আসবে। ঠিক আছে, এটা এমন এক হাইপার কনজুগেশনটা এমন এক ধরনের বন্ড যেখানে হচ্ছে কি হয়, হাইড্রোজেনটা হচ্ছে H+ হয়ে বেরোয় যাবে না, মিডিয়ামেই থাকবে, কিন্তু এর আর একটা অন্য একটা রূপ দেখাবে, একটু টটোমারিজম তৈরি করবে। ঠিক আছে, বলবা যে এটা এখানে নো বন্ড রেজোনেন্স এর জন্যই বলছি, কারণ এখানে এক ধরনের টোটোমার তৈরি হয়। টোটোমারে কিন্তু সংকেত একই থাকে, গঠনটা শুধু চেঞ্জ হয়। হাইড্রোজেন দেখো শিফট করে এখানে চলে গেল, আবার পর মুহূর্তে এখানে আসে,
এই পরীক্ষায় দেখা যায় যে এটার এই কিটোন ফর্মেই বেশি থাকে, এনল ফর্মে খুব কম সময় থাকে। ঠিক আছে, এর জন্য 0% হ্যাঁ 0%, এর জন্যই বলে 100%। নো বন্ড রেজোনেন্স। নো বন্ড রেজোনেন্স কারণ কি, এটা প্রবাবিলিটি আছে কিন্তু ওই রকম আমরা অ্যাকচুয়ালি পাই না, কিন্তু এরকম প্রবাবিলিটিও দেখাতে পারে, এর জন্যই বলে নো বন্ড রেজোনেন্স। ঠিক আছে, তাহলে এখানে দেখছো এখানে কিউমুলেটিভ ডবল বন্ড, এখানে দেখো এটা আলফা হাইড্রোজেন, দুইটা আলফা স্ট্রাকচার আছে, আলফা হাইড্রোজেন আছে, দুইটা আলফা হাইপার কনজুগেশন হবে। এটা 1 নম্বর অল্টারনেট ডবল বন্ড, তার মানে অল্টারনেট ডবল বন্ড থাকলেই কনজুগেশন ঘটবে। আর এখানে হচ্ছে আলফা হাইড্রোজেন, তারপর আলফা, তাহলে এখান থেকে আমি পাবো হাইপার কনজুগেটিভ স্ট্রাকচার। বুঝতে অসুবিধা আছে? ঠিক আছে, তাহলে রিয়াকশানগুলো দেখো যতটুকু খুঁজে পাও। তার কতটুকু দেখলাম আমরা লাস্ট পর্যন্ত, কতটুকু দেখেছিলাম আন্তঃশক্তি, তাই তো? তাহলে আন্তঃশক্তি পর্যন্ত আমরা দেখলাম। আমরা কতগুলি টার্ম দেখলাম, যে তাপ দেখলাম যেটাকে আমরা কিউ দিয়ে প্রকাশ করছি, আমরা কার্য দেখলাম, তাহলে ডাব্লু, এই ডব্লু আর এই কিউ, এই দুইটা নিয়েই গল্প। ঠিক আছে, এবার এই কার্যটাকে আমরা বলছিলাম গ্যাসের ক্ষেত্রে তাহলে পাম্পারের মতো, যে পাম্পার দিয়ে হাওয়া বললে যেরকম কী হচ্ছে আয়তন, আমরা যখন পাম্পার দিচ্ছি হাওয়া দিচ্ছি প্রেশার দিচ্ছি তখন বাহ্যিক কার্য করছি, তাহলে গ্যাসটা কী হচ্ছে সংকোচন হচ্ছে, অর্থাৎ আয়তনটা হ্রাস ঘটছে। আবার ঠিক পরের মুহূর্তে আমরা যদি বলি যে গ্যাসটা নিজেই কার্য করছে, পাম্পারটা উল্টা দিকে ঠেলে দিল, তাহলে একটা সিস্টেমের উপর কার্য হলো প্রথমে, আর এটা হচ্ছে সিস্টেম নিজেই কার্য করলো। তাহলে দুই ক্ষেত্রে দুই রকম কার্যের চিহ্ন, তাপের ক্ষেত্রেও আমরা তাই বললাম। ঠিক আছে, এইবার আমরা চলে আসবো একটু থার্মোডাইনামিক্সের প্রথম সূত্রের দিকে। সেখানে এই তাপটাকে বলবে ওরা হচ্ছে এনথালপি। এনথালপি, ঠিক আছে, তাহলে এটাকে কি বলবে এনথালপি, যেটাকে আমরা এইচ দিয়ে প্রকাশ করলাম, ভেরি ইম্পর্টেন্ট। আর কার্যটাকে আমরা কি বলছিলাম, এটাকে আমরা বলছিলাম প্রেশার ভলিউম ওয়ার্ক। পি পরিমাণ আমি যদি এক্সটার্নাল চাপ দিই তাহলে ডেল ভি পরিমাণ কী হচ্ছিল, গ্যাসটা সরণ হচ্ছিল, তাই তো? তাহলে ডব্লুর দুইটা চিহ্ন আমরা দেখছিলাম, যদি আমরা নিজে কাজ করি তাহলে ডব্লুর উপর, যদি আমরা কাজ করি তাহলে পজিটিভ, আর যদি সিস্টেম কাজ করে তাহলে কাজটা ছিল নেগেটিভ। সেটাই আমরা দেখবো, এটা হচ্ছে প্রেশার ভলিউম ওয়ার্ক, মানে চাপ আয়তনিক কার্য। তোমরা শুনছো হয়তো যে এই কার্যটা কি, চাপ ও আয়তনিক কার্য। চাপ দেওয়ার জন্য আয়তনের হ্রাস বা বৃদ্ধি করছে, তাতে করে কি কিছুটা কার্য হচ্ছে, এই কাজটাই। তাহলে এই থেকে আমরা প্রথমে আসবো হচ্ছে এনথালপি। তাহলে এনথালপিটা কী জিনিস? এনথালপিটা হচ্ছে যে একটা সিস্টেম এমনি এমনি কাজ করবে না। আজকে আমি চন্দ্রকে বলছি চন্দ্র পড়াশোনা করো, চন্দ্র কী করছে, পড়াশোনা কিন্তু করছে না, ওকে বলতে হবে যে পড়াশোনা করতেই হবে, তখন ও ভাববেন হ্যাঁ স্যার তো আমাকে বলছে পড়তে হবে, না পড়লে তো আমাকে ঘোড়ার ঘাস কেটে দিন কাটাইতে হবে, তখন কিন্তু ও পড়াশোনা শুরু করলো। বা একটা কুকুরকে প্রথমে হাই কুত্তা যা এখান থেকে, ও কিন্তু যাবে না, তারপরে যখন লাঠিটা নিবা তখন যাবে। ঠিক আছে, তো প্রথম গতিসূত্র তাই বলছে, প্রথম গতিসূত্র বলছে যে যখন কোনো সিস্টেমের উপরে আমি তাপ প্রয়োগ করি বা শক্তি দেই, তখন কী হবে, ওর নিজের ভিতরকার কিছু শক্তিটা বাড়বে। সিস্টেমের মধ্যে যদি আমি তাপ দিই তাহলে কী হবে, সিস্টেমটা প্রথমে কী হবে, আন্তঃশক্তিটা বৃদ্ধি ঘটবে, এবং তারপরে বাকি শক্তিটা কী করবে, কার্যরূপে সঞ্চিত হবে। তাহলে বলছে যে আমি যদি কিউ পরিমাণ সিস্টেমে তাপ দিই তাহলে সে কী করবে, প্রথমে হচ্ছে আন্তঃশক্তির বৃদ্ধি ঘটবে, আর কী করবে, কিছুটা ও কার্য করবে। মানে আমি যতটা তাপ দিব ততটাই কিন্তু কার্য হয় না। এরকম কখনো হয় না যে আমি লোহাটা আগুনে দিয়ে দিলাম আর লোহাটা সঙ্গে সঙ্গে গলে গেল, এরকম হয়? বা বরফের মধ্যে তাপ দিলাম, বরফটা সঙ্গে সঙ্গে গলে গেল, তাই কি হয়? প্রথমে কি হয়, বরফটা গরম হবে, তারপরে গলা শুরু করবে, অর্থাৎ যখন গরম হচ্ছে তখন তার ভিতরকার অণুগুলোর শক্তি বা কণাগুলোর শক্তিটা কী হচ্ছে, বৃদ্ধি হচ্ছে। তার পরবর্তীতে আমরা কাজগুলি দেখতে পারবো, যেরকম পাম্পারের মধ্যে হাওয়া দেওয়া, এই যে মেয়েরা দেখবো পাম্পারে কিন্তু হাওয়া দিতে পারে না, কেন? কারণ ওইখান থেকে যে কার্যটা দিতে হবে তাহলে বেশি পরিমাণে শক্তিটা খরচ করতে হবে, যেটা কিনা ওভারকাম করবে সেটাকে, ওর ইন্টারনাল এনার্জিটাকে, তাই তো? মানে এই যে প্রেশারটা, এই প্রেশারটাকে ওভারকাম করতে হবে। বা আমি নর্মালি বলছি যে প্রথমে কিছুটা কিন্তু ও নিজে অ্যাবজর্ব করবে,
কিছুটা অ্যাবজর্ব করবে তো। কুকুরকে কিন্তু আস্তে করে মারবা, ও কিন্তু নড়বে না, কেন? কারণ ওই শক্তিটাও হজম করে নিচ্ছে, অর্থাৎ তার শক্তিটা ইন্টারনাল এনার্জি বাড়লো, কাজে হচ্ছে না। এবার একটা জোরে বাড়ি দেবা, তখন দেখছে না ইন্টারনাল এনার্জি বাড়বে, কিছু শক্তি আছে, তাহলে সেই শক্তিটা কী করবে গিয়ে কাজ করবে। ঠিক আছে, এখান থেকে যে আমরা ফর্মুলাটা পাই সেটা হচ্ছে, তাহলে এখানে একটা এনথালপির পরিবর্তন ঘটবে, তাহলে ডেল এইচ সমান সমান ডেল ইউ প্লাস ডব্লিউ। এটা হচ্ছে তাপগতিবিদ্যার প্রথম সূত্র। এবার ডব্লুটা কি বলছিলাম আমরা? চাপ আয়তনিক কার্য, এটাকে আমরা বলছিলাম পি ডেল ভি দিয়ে। ঠিক আছে, তাহলে কোনো একটা বিক্রিয়ার ক্ষেত্রে যদি তাপের পরিবর্তন ঘটে তাহলে বলে আমরা ওই বিক্রিয়ার এনথালপির পরিবর্তন। তাহলে প্রথমে ও কী করবে, কিছুটা পরিমাণ আন্তঃশক্তির বৃদ্ধি ঘটবে, আর বাকিটা হচ্ছে কি করবে, তাহলে চাপ আয়তনিক কার্য করবে। মানে যাই দিব তাই হবে না, কিছুটা কিন্তু ও তাহলে প্রথম কিছুটা শক্তি হচ্ছে কি হবে, তার আন্তঃশক্তিটা বৃদ্ধি করতে সাহায্য করবে, আর বাকিটা কি হবে, কার্যতে রূপান্তরিত হবে। কথাটা বোঝা গেল? মানে সবটা তাপে যে কার্য পরিণত হবে তা কিন্তু না, কিছুটা আন্তঃশক্তি বৃদ্ধি করবে, আর বাকিটা হচ্ছে কি হবে, চাপ আয়তনিক কার্যতে রূপান্তরিত হবে। বোঝা গেল? এটাই হচ্ছে তাহলে প্রথম গতিসূত্র থেকে, এটাই হচ্ছে তাপগতিবিদ্যার প্রথম সূত্র, যেটাকে আমরা শক্তির নিত্যতা সূত্রও বলতে পারি। শক্তির নিত্যতা সূত্রটা একবার বলো দেখি, যতটুকু মনে আছে। শক্তির সৃষ্টি বা ধ্বংস সম্ভব না, শক্তির শুধুমাত্র কি সম্ভব, রূপান্তর সম্ভব। তাহলে সৃষ্টি বা ধ্বংস হচ্ছে না, তাহলে আমি এটার মধ্যে 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপ দিচ্ছি কিন্তু দেখছি গলছে না, যখন আমি 120 ডিগ্রি দিচ্ছি তখন দেখছি গলছে। কেন? কারণ 100 ডিগ্রি পর্যন্ত ও কী করলো, নিজের ইন্টারনাল এনার্জিটা বাড়ালো, যখন আমি আরও টেম্পারেচার বাড়ানো শুরু করলাম তখন কিন্তু এর আন্তঃশক্তিটা বৃদ্ধি হওয়া শেষ হয়ে গেল, তারপরে কিন্তু ও কী করলো, গলা শুরু হচ্ছে, তাই তো? তাহলে প্রথম কিছুটা শক্তি ও হজম করলো, তারপরে বাকিটা হচ্ছে কী করলো, তাহলে কার্যতে রূপান্তর করলো। তাহলে এটা হচ্ছে শক্তির নিত্যতা সূত্র। তাহলে আমি দিচ্ছিলাম তাপ, এখান থেকে আমি কার্য পাচ্ছি, সম্পূর্ণটা কার্য পাচ্ছি না, কিছুটা কার্য কী হচ্ছে, ওর আন্তঃশক্তি বৃদ্ধি ঘটছে। তাহলে এটা হচ্ছে, আমি ডেল ইউটাকে বলতে পারি আন্তঃশক্তির পরিবর্তন। আর ডেল এইচটা হচ্ছে এনথালপির পরিবর্তন। আমি এনথালপির পরিবর্তন কেন বলছি, ধরো প্রথমে একটা বরফের মধ্যে তাপ ছিল হচ্ছে বরফটা 0 ডিগ্রি, আমি সেই তাপটা বাড়ালাম কততে, 30 ডিগ্রিতে নিয়ে গেলাম, তাহলে একটা তাপের পরিবর্তন হলো, যেটাকে আমরা এখন তাপগতিবিদ্যার প্রথম সূত্রের ভাষায় বলবো হচ্ছে এনথালপির পরিবর্তন। আর পি ডেল বিটা কী বলছি তাহলে আমি, চাপ আয়তনিক কার্য। ঠিক আছে, এই রূপটা বিভিন্নভাবে আছে, দেখবা কোথাও ডেল ইউটা সামনে আছে, ডেল এইচটা এদিকে আছে, ঠিক আছে, তখন অটোমেটিক মাইনাস হয়ে আসবে। যদি তুমি এরকম করো তাহলে ডেল ইউ আন্তঃশক্তির পরিবর্তনটা কী হচ্ছে, ডেল এইচ মাইনাস পি ডেল বি, এরকম রূপেও কিন্তু বইয়ের মধ্যে দেখতে পাবা, বা এই চিহ্নটা প্লাস মাইনাস হইতেই পারে। একেবারে কিউ আর ডাব্লিউ দিয়ে রিপ্রেজেন্ট করা, হ্যাঁ, একেবারে কিউ আর ডাব্লিউ দিয়ে রিপ্রেজেন্ট করা। কোথায় বলো? হ্যাঁ, এইবার দেখো, এটা দেওয়া, এটা অ্যাকচুয়ালি এটা দেওয়া আন্তঃশক্তির পরিবর্তনটা হচ্ছে, বলছে এনথালপি মানে যে পরিমাণ তাপ দিচ্ছি আর তার কার্যের সমষ্টি। এবার এখানে তুমি এটা লিখলেও অসুবিধা নেই, ওটা লিখলেও অসুবিধা নেই, ঠিক আছে। আমি জাস্ট আরে বলছি সবগুলি, আমি সবগুলো চিহ্ন চেঞ্জ হবে, তো কীভাবে চেঞ্জ হবে সেটা বলছি। আমি এর জন্য বেসিক জিনিস দিয়ে কেন বলছি, আমি একটা সিস্টেমের মধ্যে তাপ না দিলে তো আমি কার্যটা পাচ্ছি না, এর জন্য আমি তাপ প্রোভাইড করছি। প্রথমে কী হচ্ছে, আন্তঃশক্তি বৃদ্ধি ঘটছে বা পরিবর্তন ঘটছে, আর কিছুটা আমি কার্য পাবো। এই যে শক্তিটা সবটাই যে কার্য হচ্ছে তা কিন্তু না, তার সঙ্গে কিছুটা কিন্তু আন্তঃশক্তির বৃদ্ধিও ঘটবে। ঠিক আছে, এইটা তুমি ওই রূপেও লিখতে পারো, কোনো অসুবিধা নেই, তোমরা বইয়ের রূপেই লিখবে, কিন্তু আমি বোঝানোর জন্য ওই জায়গাটায় যাচ্ছি। এইবার আসল জায়গা যেটা, সেটা হচ্ছে এদের চিহ্নগুলো কী হয়। তাহলে এবার একটা বিক্রিয়ার ক্ষেত্রে আইদার বিক্রিয়াটাকে তাপ দিয়ে বিক্রিয়াটা করায়, আরেকটা কী হতে পারে, বিক্রিয়া থেকে তাপ উৎপন্ন হতে পারে, তাই তো? তাহলে তাপ আমরা এখান থেকে তাহলে এই ডেল এইচকে আমরা তাহলে দুই ভাগে ভাগ করতে পারি, একটা তাপমোচী বিক্রিয়া
আর এটা কী করতে পারি, তাপ মোচে একটা গ্রাহী। এক্সও থাকবে আর এন্ডও থাকবে। হ্যাঁ, তাপগ্রাহী বিক্রিয়া। গ্রাহী মানে হচ্ছে গ্রহণ করা, আর তাপমোচী মানে হচ্ছে তাপ মোচন করা, মানে যেরকম বাষ্পমোচন, তাপ সারণ। তাহলে তাপমোচী বিক্রিয়া আর তাপগ্রাহী বিক্রিয়া একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে কথাগুলি বলছি যেন সবসময় মনে থাকে। তাহলে তাপমোচী বিক্রিয়ার ক্ষেত্রে তাপ উৎপন্ন হচ্ছে। এখানে একটা কন্ট্রোভার্সি দেখা যায় কিউয়ের সাথে, যে কিউয়ের আগের ডেফিনেশনটা ছিল ওই যে কিউ তাপ দিলে কী হচ্ছিল, এই আন্তঃশক্তির পরিমাণ বৃদ্ধি করছে, এর জন্য কিউটাকে আমরা প্লাস চিহ্ন নিয়েছিলাম আগের দিন, যেটা বলছিলাম। এর যে সিস্টেম যদি তাপ বর্জন করে তাহলে কী হচ্ছে, আন্তঃশক্তি হ্রাস পায়, কিউটাকে ঋণাত্মক ধরা হচ্ছে। কিন্তু এই তাপগতিবিদ্যার এই প্রথম সূত্রের কনসেপ্টটা একটু ঘুরিয়ে দিল, দেখো ঘুরিয়ে দিলে কী হচ্ছে। তাহলে তাপমোচী বিক্রিয়া বলছে, তাপমোচী বিক্রিয়ার ক্ষেত্রে ডেল এইচ অলওয়েজ নেগেটিভ। ঠিক আছে, ওই কিউ ওইটাকে তখন কনভার্ট করে, এই কিউটাকে কনভার্ট করে এখানে নিয়ে আসলো, বললো যে কোনো বিক্রিয়া যদি ও তাপ উৎপন্ন করে তাহলে সেই ক্ষেত্রে ডেল এইচটা কত কী হবে, চিহ্নটা নেগেটিভ। সে নেগেটিভ ভ্যালু দিয়ে আসবে, কিন্তু তার আগে একটা চিহ্ন মাইনাস থাকবে। তাপগ্রাহীর ক্ষেত্রে ডেল এইচের মানটা কি থাকবে, এটা কিন্তু একদম মানে এখন থেকে মাথায় বসিয়ে দাও যে তাপমোচী বিক্রিয়ার ক্ষেত্রে ডেল এইচ হচ্ছে নেগেটিভ, তাপগ্রাহী বিক্রিয়ার ক্ষেত্রে ডেল এইচ কি পজিটিভ। তাহলে হ্যাঁ, ওই যে বললাম যে যখন তাপ মোচন হচ্ছে তখন কি হচ্ছে, আন্তঃশক্তিটা কী হয়ে যাচ্ছে, হ্রাস পাচ্ছে, আন্তঃশক্তি হ্রাস পাচ্ছে, এর জন্য ঋণাত্মক করে দিল। আর তাপগ্রাহী বিক্রিয়ার ক্ষেত্রে এনথালপির পরিবর্তনটা কী হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে, কারণ তুমি যে বাইরে থেকে তাপ দিচ্ছ সিস্টেমটার মধ্যে, সিস্টেমটা তো উত্তেজিত হচ্ছে, অর্থাৎ তার ভিতরকার আন্তঃশক্তিটা তো বাড়ছে। এখানে ডেলি কলা দুধ ডিম খাওয়াচ্ছে, তাহলে এর ভিতরে আন্তঃশক্তিটা কী হবে, বৃদ্ধি পাবে, এর কার্য করার ক্ষমতাটা কী হবে, বাড়বে। তাহলে এই হচ্ছে কনসেপ্ট। তাহলে তাপমোচী বিক্রিয়ার ক্ষেত্রে ডেল এইচ নেগেটিভ, তাপগ্রাহী বিক্রিয়ার ক্ষেত্রে ডেল এইচ পজিটিভ। তাহলে আরেকটা গল্প দেখো, এবার সিস্টেমের উপরে কার্য আর সিস্টেম দ্বারা কার্য মনে আছে। তাহলে সিস্টেমের উপরে কার্য, ওপর কার্য, তাহলে ডব্লুটা কী হবে, পজিটিভ, তার মানে পি ডেল ভি কী হবে, পজিটিভ। এটা কিন্তু খুব ছোট ছোট কিন্তু ডিফারেন্সিয়েশন আছে, আমি ওগুলো যাচ্ছি না, দেখবা এরকম আরও দেখানো চিহ্ন দিয়ে আছে, ডেট না ডিফারেন্সিয়েশন, হ্যাঁ পার্শিয়াল ডেরিভেশন, ঠিক আছে, ওগুলো এখন লাগবে না তোমাদের, ঠিক আছে। আর এটা সিস্টেম দ্বারা কার্য, তাহলে হচ্ছে ডব্লিউ হচ্ছে কি নেগেটিভ, তাহলে পি ডেল ভিটাও কী হয়ে যাবে, তোমাদের আগের দিন ওই পি এক্সটার্নাল ভি দিয়ে আমি বলছিলাম ডব্লিউ রিভার্সেবল, এই যে এরকম মাইনাস পি এক্সটার্নাল ডিভি V1 to V2 ছিল না, ঠিক আছে, এখান থেকে এটা আসে কনসেপ্টটা। তাহলে তাপগতিবিদ্যার প্রথম সূত্র আমাদের বললো, তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে আমরা কী কী জিনিস জানতে পারলাম, তাহলে একটা পেলাম হচ্ছে শক্তির নিত্যতা সূত্রটা, যে শক্তি যে ধ্বংসও করা যায় না, সৃষ্টিও করা যায় না, এটা কিন্তু আমরা বুঝতে পারলাম, ঠিক আছে। আর কি দেখলাম আমরা, একটা নতুন টার্ম যেটা শিখলাম সেটা হচ্ছে এনথালপি। এবার বিভিন্ন বিক্রিয়ার ক্ষেত্রে আমরা এনথালপির পরিবর্তন দেখব। আর একটা নতুন জিনিস পেলাম, সেটা হচ্ছে আন্তঃশক্তিটা, আগেই ছিল কিন্তু এখানে এর সাথে কোরিলেট করা, যে এনথালপি, আন্তঃশক্তি আর হচ্ছে কার্য, এটা কীভাবে নিজেদের মধ্যে রিলেশন আছে। তাহলে এনথালপিটাই মেইনলি, এনথালপি আর হচ্ছে শক্তির নিত্যতা সূত্র, যেটাকে আমরা তাপশক্তি বলছিলাম, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে আমরা জানতে পারি। এবার একটু এনথালপির ধারণাটা যখন আমরা দেখব, এবার এনথালপির অনেক ধরনের এনথালপি দেখব, অনেক ধরনের, বলবে কি অ্যাটোমাইজেশন এনথালপি, অ্যাটোমাইজেশন এনথালপি, অ্যাটোমাইজেশন এনথালপি একটা খুব কঠিন টার্ম বলছি। একটা কমন কথা যেটা মনে রাখবা, যাতে সব মনে থাকবে, দহন এনথালপি, এনথালপি আমি শুধু সবগুলোই একবার করে বলছি যতটুকু মনে পড়ছে আমার। দহন, গলনের এনথালপি, তারপরে হচ্ছে আর কি হতে পারে, ঊর্ধ্বপাতন এনথালপি। ঊর্ধ্বপাতন কাদের বলবো আমরা, একদম কঠিন থেকে সরাসরি গ্যাসীয় অবস্থায় যাই, ঠিক আছে।
তাহলে দশা পরিবর্তন, দশা পরিবর্তন এনথালপি। চলো না সব একবারে দেখবে, কোনো অসুবিধা নেই। প্রশমন, আমি একটা লজিক বলে দিব, দেখবা কি তোমাদের আর এই এনথালপি দেখবা এই বইয়ের মধ্যে এনথালপি দিয়ে মাথাটা ঘুরায় দিবে তোমাদের, দেখবা মানে হাজারো রকমের এনথালপি। আরে হাজারো রকমের এনথালপি হবে নাই বা কেন, হাজারো রকম বিক্রিয়া পাবো। আমি একদম তোমাদের একদম বেসিক জিনিসটা বলে দিচ্ছি, তাহলে তারপর হয়ে যাবে। আরো আছে স্যার? আমি বলছি তো, আমি বলছি সবগুলি লাগবে না, তোমরা একবার খালি রিডিং দিবা। আর একটা লজিক মনে রাখবা তাহলেই হবে। দেখো আমি প্রথমটাই বলছি, দহন এনথালপি। এইদিকে আসে কনসেন্ট্রেট। দহন এনথালপি, দহন মানে কি? পড়তে হবে, পড়তে হবে তো। তাহলে পুড়লে কি হবে? তাপের পরিবর্তন ঘটবে কি ঘটবে না? ঘটবে। তাহলে তাপের পরিবর্তনটাই কি বলছি? এনথালপির পরিবর্তন। তাহলে শুরুতে একটা এনথালপি ছিল, শেষে গিয়ে আরেকটা এনথালপি পাবো। শুরুতে একরকম তাপ, শেষে আরেক রকম তাপ। কেন? কারণ আমি তাপ সাপ্লাই করছি, বা তাপ এখান থেকে জেনারেট হতে পারে। যেরকম একটু চুনের মধ্যে একটু জল দিলে কী হবে? জলটা গরম হয়ে যায়। তার মানে কি হচ্ছে? এখান থেকে তাপ কি হচ্ছে? তাহলে শুরুতে একরকম তাপ ছিল বিক্রিয়ার শুরুতে, শেষে আমি আরেক রকমের তাপ পাচ্ছি। শুরুতে কম, শেষে বেশি। তাহলে এটাকে আমরা বলছি কি? তাপদায়ী বিক্রিয়া। তাহলে তো একটা প্রসেস এটা। তাহলে এই যে দহন হচ্ছে, একটা জিনিস মনে রাখবো, এখানে সবসময় এসটিপি দেওয়া থাকবে, স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেসার কন্ডিশন। কিংবা এটাকে আরও ভাঙায় বলবে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে 25 ডিগ্রি উষ্ণতায়, তারপরে হচ্ছে সবগুলি হচ্ছে বিশুদ্ধ অবস্থায়। ঠিক আছে, এই কথাটা শুধু মনে রাখবা। এসটিপি মানে এটা মনে রাখবা যে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ। এসটিপি মানে কি? স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেসার কন্ডিশন। তাহলে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ, এটা একদম কমন কথা। মানে 1 অ্যাটমসফিয়ার চাপ, 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা। ঠিক আছে, এবার বিক্রিয়ায় অংশগ্রহণকারীগুলি হচ্ছে বিশুদ্ধ অবস্থায় থাকবে, মানে একদম পারফেক্ট, মোট কথা পারফেক্ট। এইটা একদম সবার প্রথমে সবগুলোর শুরুতে এইটাই বলবে। উষ্ণতাটা আছে, বললাম তো 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা। আরে আমাদের এসটিপি 25 ডিগ্রি বা 27 ডিগ্রি যাই বলে। আমি 25 ডিগ্রি নিয়ে করছি, 27 ডিগ্রিও আছে, বা 28 ডিগ্রিও নিতে পারি, 298 কেলভিন বা 300 কেলভিন হোয়াটএভার। এইবার এই প্রথমে এই লাইনগুলো বলবে, একটা কথাই বলবে যে বলো না যে আমাদের অমুকটাকে এটা বলা হয়। ঠিক আছে, এইবার ধরো দহন, তাহলে আমি কার্বনকে পোড়াচ্ছি। কার্বন পোড়াবো কার উপস্থিতিতে? অক্সিজেন, তাহলে এখান থেকে তৈরি কী হবে? তাহলে এখানে একটা এনথালপির পরিবর্তন ঘটবে না? তাহলে বলবে এনথালপির যে পরিবর্তন হয়, এনথালপির যে পরিবর্তন হয় এই বিক্রিয়ায়, এই বিক্রিয়ায় মানে একে আমি পোড়াচ্ছি, তাহলে এনথালপির যে পরিবর্তন হয় তাকেই দহন এনথালপি বলে। দেখো প্রত্যেকটা এই কথাই আছে। গলনের এনথালপি, গরমের জন্য প্রমাণ তাপ ও উষ্ণতায় 1 গ্রাম জল, ঠিক আছে, গলে জলে পরিণত হলো। এই বিক্রিয়ায় এনথালপির যে পরিবর্তন করবে তাকে গলনের এনথালপি। ঊর্ধ্বপাতন এনথালপি, প্রমাণ চাপ ও উষ্ণতায় তোমার একটি বস্তু হচ্ছে কঠিন অবস্থা থেকে তরল অবস্থায় যাবে। ঊর্ধ্বপাতন মানে কি? কঠিন থেকে কি হবে? গ্যাসে আসবে। ঠিক আছে, কঠিন থেকে কি আসবে? গ্যাসে আসবে। এতে করে তো একটা এনথালপির পরিবর্তন ঘটবে। ঠিক আছে, দশা পরিবর্তন, কঠিন থেকে তরল অবস্থায় যেতে পারে, কিংবা তোমার ইসে যেতে পারে রম্বিক সালফার থেকে মনোক্লিনিক সালফার। আরে দশা হইতে পারে না? হ্যাঁ, আরে সালফারের রূপভেদ কার্বনের যেরকম রূপভেদ থাকে না, তারপরে কার্বনের যেরকম তুমি দেখছো ডায়মন্ড দেখছো, গ্রাফাইট দেখছো, ফুলারিন দেখছো, এগুলো তো তোমরা পড়ছো। তাহলে একটা থেকে আমি আরেকটাতে কনভার্ট করছি, মানে হচ্ছে এই ক্লাস 11 থেকে ক্লাস 12-এ উঠলো। এতে করে কিছু শক্তির খরচা হলো, তো পরিশ্রম করতে হয়েছে তোকে, ওইটি হচ্ছে তার পরিবর্তনের এনথালপি, মানে যে তাপের পরিবর্তন হয় বা যে এনথালপির পরিবর্তন হয়। এবার অ্যাটোমাইজেশন এনথালপি, অ্যাটম মানে কি? পরমাণুকরণ, অ্যাটম তৈরি করা। তাহলে একটা বিশুদ্ধ অণু থেকে, ক্লোরিন থেকে আমি কি করলাম? 2 অণু ক্লোরিন, 1 অণু ক্লোরিন, এটা 1 অণু একদম। তাহলে এখান থেকে কী হচ্ছে? 2 পরমাণু ক্লোরিন।
তাহলে এই পরিবর্তনের যে এনথালপির পরিবর্তন হয় সেটাই হচ্ছে ক্লোরিনের অ্যাটমাইজেশনের এনথালপি। যদি আমি হাইড্রোজেন থেকে করি তাহলে 2 অণু হাইড্রোজেন, 2 পরমাণু হাইড্রোজেন, তাহলে 2 পরমাণু, তাহলে অ্যাটমাইজেশন এনথালপি বুঝতেই পারছো এটা 2টা তৈরি হচ্ছে, তাহলে এটা অর্ধেক করে দিলে আমি 1টা পাবো। তাহলে অর্ধেক অণু হাইড্রোজেন থেকে এক পরমাণু হাইড্রোজেন তৈরি হইতে যে পরিমাণ এনথালপির পরিবর্তন হয় সেটাই হচ্ছে অমুকের এনথালপি। তাহলে প্রশমন এনথালপি HCl প্লাস NaOH, তাহলে কি তৈরি হবে? একটা অ্যাসিড একটা ক্ষার, এটাই তো প্রশমন বিক্রিয়া। এখানে কি তৈরি হবে? লবণ তৈরি হবে, জল তৈরি হবে, তাহলে এটা একটা প্রশমন বিক্রিয়া। এই প্রক্রিয়ায় এনথালপির যে পরিবর্তন হয় সেটাই হচ্ছে তার প্রশমন এনথালপি। ঠিক আছে, 10টা পরিবর্তন বললাম। যাই এনথালপি থাকুক, তুমি একটা যে কোনো একটা রিডিং করে দেখো, আমাকে বলো। স্যার এই দুটো আর লঘুকরণ বলো, লঘুকরণ এনথালপির সংজ্ঞাটা পড়ো, শুধু সংজ্ঞাটা পড়ো, সংজ্ঞাটা পড়ো, জোরে পড়ো। নির্দিষ্ট উষ্ণতায় 1 মোল দ্রাবক সমন্বিত কোনো দ্রবণে দ্রাবক যোগ করে উক্ত দ্রবণের গাঢ়ত্ব অপর একটি নির্দিষ্ট গাঢ়ত্বে করলে তাপের বা এনথালপির যে পরিবর্তন ঘটে তাকে ওই উষ্ণতায় উক্ত দ্রবণের সম্পূরক লঘুকরণ হয়। হ্যাঁ, সম্পূরক বলছে, আরে সম্পূরক মানে তো 180 ডিগ্রি। আবার কোন বলছে নাকি? বলছে যে একটা নির্দিষ্ট গাঢ়ত্ব ছিল, ধরো 1 নর্মাল গাঢ়ত্ব ছিল, এই 1 নর্মাল গাঢ়ত্ব থেকে আমি 0.1 নর্মাল গাঢ়ত্ব নিয়ে আসলাম, তাহলে গাঢ়ত্বকে 10 গুণ হ্রাস করলাম। হ্যাঁ, তাহলে এই প্রক্রিয়া একটা এনথালপির পরিবর্তন হচ্ছে। তো এবার আমি লঘু করব কি করে? দ্রবণের মধ্যে কে থাকে? দ্রাবক থাকে আর দ্রাব থাকে। তাহলে লঘু যদি করতে হয় তাহলে কোনটা মিশাবো? কোনটা মিশাবো? অবশ্যই দ্রাবক মিশাবো। এটা খুব মিষ্টি হয়ে গেছে, চাটা বেশি মিষ্টি হয়ে গেছে, একটু জল দিয়ে দিলাম। তাহলে কি দ্রাবক, দেখো এখানে লেখা আছে দ্রাবক যোগ করবো, একটা গাঢ়ত্ব, হ্যাঁ দ্রাবক যোগ করবো। এবার যদি তুমি গাঢ়ত্ব বাড়াইতে চাও তাহলে কি করতে হবে? এবার এখানে এনথালপি কি বলছি? লঘুকরণ, মানে কি করবো? এটাকে লঘু করবা। এর মানে কি? লঘু করা হচ্ছে, দ্রাবক মেশালেই তো লঘু হবে। তুমি আরেকটা এনথালপির সংজ্ঞা পড়ো, দেখো এখানে সম্পূরক কথাটা কেন? তোমার সম্পূরক বলছে হচ্ছে এইটা আর এইটা। ধরো এই একটা ফিক্সড একটা গাঢ়ত্ব, এই একটা ফিক্সড গাঢ়ত্ব, 10 নর্মাল থেকে আমি 1 নর্মালে আনলাম, তাহলে এটা একটা রেঞ্জ, ফিক্সড রেঞ্জ। এর জন্য 10 নর্মাল থেকে 1 নর্মালে আনতে ধরো 1 লিটার জল মিশাচ্ছি, তাহলে 10 নর্মাল থেকে 1 নর্মালে আনলে আমি 1 লিটার যে জল মিশাচ্ছি, তাহলে এটা হচ্ছে সম্পূরক। এবার আমি নিলাম 10 নর্মাল, আমি ইচ্ছা মতো লঘু করে দিলাম, শেষেরটা আমি দেখলাম না কত আছে, সেটা তো সম্ভব না। আমি একটা ফিক্সড জায়গা থেকে একটা ফিক্সড জায়গায় আসছি, মানে এই দুটো হচ্ছে ফিক্সড, একটা আরেকটা পরিপূরক। যে 10 নর্মাল থেকে 1 নর্মালে আসতে গেলে আমাকে 1 লিটার জলে মিশাইতে হবে, এবং এই প্রক্রিয়ার মধ্যে যে এনথালপির পরিবর্তন হবে। এবার 10 নর্মাল থেকে যদি আমি 5 নর্মালে আনতে চাই, তাহলে আরেক রকম গাঢ়ত্ব, আমাকে আরেক রকম হচ্ছে কী করতে হবে? দ্রাবক মিশাইতে হবে। তাহলে 10-এর থেকে 5-এর মধ্যে যখন আসবো, হয়তো দেখা গেলো 500 ml জল দিলেই হয়ে গেলো। তাহলে এই ফিক্সড রেঞ্জের মধ্যে যে পরিমাণ তুমি দ্রাবক ঢালছো, এবং দ্রাবক ঢালার সঙ্গে সঙ্গে এখানে একটা তাপের পরিবর্তন করবে। নিশ্চয়ই 10 নর্মাল থেকে 5 নর্মালে আসা আর 10 নর্মাল থেকে 1 নর্মালে আসা, দুইটার এনথালপির পরিবর্তন এক না। লঘুকরণ মানে কি আমি একটা এমনি লঘু করে দিলাম তা তো না, প্রত্যেকটাই আলাদা আলাদা হবে এবং আলাদা ফিক্সড। 10-এর থেকে 1-এ আসলে আমার এত মিশাইতে হবে, 10-এর থেকে 5-এ আসলে আমাকে এতটুকু মিশাইতে হবে। এবং এইটার এনথালপির পরিবর্তন এবং এইটার এনথালপির পরিবর্তন দুটা কখনোই সমান হবে না। এই জন্য 10-এর থেকে 1-এ একরকম তাপের পরিবর্তন ঘটবে, 10-এর থেকে 5-এ আসলে আমার আরেক রকম তাপের পরিবর্তন ঘটবে। এর জন্য বলছি সম্পূরক। ঠিক আছে, একটা আরেকটা পরিপূরক বা একটা আরেকটা সম্পূরক। 10-এর থেকে 1-এ আসলে এই একটা ফিক্সড রেঞ্জ, 10-এর থেকে 5-এ আসলে এটা আরেকটা ফিক্সড রেঞ্জ। এর জন্য এটাকে বলছে সম্পূরক বা বলে স্যাচুরেটেড। দেখো স্যাচুরেটেড কথাটা হয়তো থাকবে। ঠিক আছে, কথাটা বোঝা গেল। সম্পূরক কথা হচ্ছে এই এর রেঞ্জ, যেরকম 90-এর সম্পূরক কোণ কত হবে? 90 হবে। যদি 30 নাও তাহলে তার সম্পূরক কোণটা কত হচ্ছে? 150। তাহলে দেখো যখন রেঞ্জ চেঞ্জ করছো তখন তার সম্পূরকটা চেঞ্জ হচ্ছে। তাহলে তুমি 10 থেকে যখন 5-এ নিচ্ছ তাহলে একরকম থাকবে, তার 10 থেকে যখন আরেক জায়গায় যাবা তখন আরেক জায়গায় থাকবে। এইবার এই 5-এর থেকে 1-এ আসবে। এবার দেখো একটা খুব মজাদার জিনিস, ধরো 10 নর্মাল থেকে তুমি 5 নর্মালে আসলা, এনথালপির পরিবর্তন দেখা গেল -50 কিলো জুল।
আবার 10 নর্মাল থেকে ধরো 1 নর্মাল দ্রবণে আসবো, এটার ধরো পরিবর্তন হচ্ছে 70 কিলো জুল। তাহলে এখান থেকে বলো তো 5 নর্মাল থেকে 1 নর্মালে আসলে এনথালপির পরিবর্তন কত হবে? এটা কত 1? 1 নর্মাল। তাহলে রেঞ্জটাকে একটু ভাগ করি, দেখো 10, 5, 1। তাহলে 10-এর থেকে 5-এ আসতে গেলে কত পরিবর্তন হচ্ছিল? -50। এবার 10-এর থেকে 1-এ আসতে কত পরিবর্তন হচ্ছিল? তাহলে বলো 5-এর থেকে 1-এ যাইতে কত লাগবে? 20। এর জন্যই বলে সম্পূরক, এটা সম্পূরক। যখন তুমি এখান থেকে 6 রেঞ্জ করবা তখন এই সবটার সমষ্টি এটাই হবে। মানে 10 থেকে তুমি 1-এ যাচ্ছ, 10 থেকে তুমি বিভিন্ন ভাগে ভাগে যাচ্ছ। আমি টোটালটাকে 180 ধরলাম, টোটালটাকে 180। তুমি যদি এখানে 50 চলে যায় তাহলে এখানে বাকিটা, কথাটা কি বুঝাইতে পারলাম? না একটু ডিটেলসে বলি। আমি 100 নর্মাল থেকে 80 নর্মালে আসলাম, সরি 100 নর্মাল থেকে আমি একদম সরাসরি 1 নর্মালে চলে আসলাম। এখানে এনথালপি পরিবর্তন আমি ধরলাম হচ্ছে 180 ডিগ্রি, -180 কিলো জুল। তাহলে 100 থেকে 1-এ আসতে গেলে কত? এবারে 100 থেকে যদি আমি 80-তে আসি তাহলে এনথালপির পরিবর্তন দেখলাম -100। তাহলে এখান থেকে এখানে আসতে কত লাগবে? -80। যদি আমি দেখলাম যে 70 নর্মালে আসতে আমার খরচা হচ্ছে -110 কিলো জুল, তাহলে 70 থেকে 1-এ আসতে কত লাগবে? 70। বোঝা গেল? তাহলে সম্পূরক কেন? এনথালপির অঙ্ক এগুলো। হ্যাঁ, এগুলোই এনথালপির অঙ্ক। তা যোগ বিয়োগই তো, আমি কি বলছি, সহজ অঙ্ক। তাহলে এনথালপি নিয়ে কোনো সমস্যা আছে? ঘুরে ফিরে, হ্যাঁ হ্যাঁ। এবার দ্রবণ তাপ, এবার বিভিন্ন রকম দ্রবণ বিভিন্ন রকম হবে। এবার ধরো তুমি 1 গ্লাস জল নিলাম, হ্যাঁ, এবার এখানে তুমি ধরো নির্দিষ্ট পরিমাণ দ্রাবক মেশালে, তাহলে নির্দিষ্ট গাঢ়ত্ব তৈরি করতে যাচ্ছ তুমি। ধরো 1 লিটার জলের মধ্যে যদি তুমি 40 গ্রাম, তোমরা নর্মালিটি মনে আছে, 1000 ml যদি আমি 40 গ্রাম NaOH দিই, 40 গ্রাম NaOH কেন বলছি? কারণ NaOH-এর আণবিক ভর কত? 40। তাহলে এই 1 মোলার দ্রবণ তৈরি করবে, এক মোলার NaOH দ্রবণ, তাই তো? তার একটা নির্দিষ্ট গাঢ়ত্ব তৈরি করছি। তাহলে এই প্রক্রিয়ায় আমি যখন একটা জায়গার, ধরো একটা বিকারের 1000 ml বিকারের মধ্যে আমি 40 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডের বিট নিয়ে ফেলাই দিলাম, তাহলে কী হবে? 1 মোলার বা 1 নর্মাল দ্রবণ তৈরি হবে। যদি তৈরি হয় তাহলে এই প্রক্রিয়ায় কি কোনো তাপের আদান প্রদান ঘটবে না? অবশ্যই ঘটবে। ধরো চুনের সংকেত কি? পোড়া চুন, যেটা আমরা জলে মেশাবো। তাহলে এর আণবিক ভর কত? ক্যালসিয়াম কত? 40। আণবিক ভর ক্যালসিয়ামের 40, হ্যাঁ 40। আর অক্সিজেনে কত? 16, তাহলে 56। তাহলে 56 গ্রামকে যদি আমি 1 লিটার জলের মধ্যে রাখি তাহলে আমার একটা ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের দ্রবণ তৈরি হবে, যেটাকে আমরা কি বলছি? চুন জল, যে চুনটা আমরা খাই, তাই তো? এটা স্ট্রেংথ কত? 1 নর্মাল বা 1 মোলার যাই বলো, কারণ আচ্ছা এটা 1 মোলারই ধরে নিলাম, কারণ এটা মোল ওয়েট নিচ্ছে, মোলার ভর নিচ্ছে, 1 মোল ক্যালসিয়াম অক্সাইডের ভর। তাহলে 56 গ্রাম আমি এটাতে মিশাইলাম, তাহলে আমি পেলাম হচ্ছে কত? তাহলে এখানে যখন আমরা ইনিশিয়াল চুনটা ছিল আর ইনিশিয়াল জলটা ছিল, তখন কি দ্রবণটা ঠান্ডা ছিল না গরম ছিল? ঠান্ডা ছিল নিশ্চয়ই। যখন দুইটা একসাথে আমি করে দিলাম, মিক্স আপ করে দিলাম, তাহলে এখান থেকে কী হবে? হিট রিলিজ করবে, গরম হবে দ্রবণটা, তাহলে দ্রবণটা গরম হবে। এটাকে মাইনাস ডেল দিয়ে লেখা যাবে? ডেল দিয়ে মাইনাস দিলাম, মাইনাস ডেল দিয়ে না, ওর মানটা হচ্ছে চিহ্নটা নেগেটিভ, ওর মানে যে তাপমোচির ক্ষেত্রে আর তাপগ্রাহীর ক্ষেত্রে পজিটিভ, তাপমোচির ক্ষেত্রে নেগেটিভ। তাহলে এইখান থেকে একটা তাপ রিলিজ হচ্ছে। তাহলে এইখানে যদি দেখতাম যে 10 ডিগ্রি, আমাদের নর্মাল টেম্পারেচার 25 ডিগ্রি, কিন্তু এইখানে দেখবা কি 90 ডিগ্রি হয়ে গেল,
উষ্ণতা। তাহলে এখানে একটা এনথালপির পরিবর্তন ঘটলো, এটাই হচ্ছে তাহলে তার দ্রবণের এনথালপি। স্যার 65। হ্যাঁ, পরিবর্তনটা 65, এই উষ্ণতার পরিবর্তন, এনথালপির পরিবর্তন না। তখন কিউ ইকুয়ালস টু এমএসটি দিয়ে করো, কিউ ইকুয়ালস টু এমএসটি। ক্লিন তাপ মনে আছে? কিউ সমান এমএসটি ফর্মুলা হয়ে গেছে। টেনে পড়ে আসছো তো। কই স্যার টেনে পড়ি নাই। আরে আপেক্ষিক তাপ, লিন তাপ, জল সময়গুলো পড়ো না। এইটাই পড়ছি। আচ্ছা আমি বলছি, উষ্ণতার পরিবর্তন হচ্ছে ডেলটি, এইটুকু উষ্ণতার পরিবর্তন, এই হচ্ছে তোমার এর হচ্ছে আপেক্ষিক তাপ, আর এই হচ্ছে ভর। এইটুকু পরিমাণ ভর, এইটুকু আপেক্ষিক তাপের যদি কোনো দ্রবণের উষ্ণতা এত বাড়াও তাহলে যে তাপটা লাগবে সেটা হচ্ছে কিউ। এটার এককটা হচ্ছে জুল অর কিলো জুল। তাহলে উষ্ণতার তাপের ডিফারেন্স বোঝা গেল, দুইটা দুই রকম জিনিস। তাহলে এইটুকু বোঝা গেল এনথালপি, যত ধরনের এনথালপি আছে এখান থেকে চলে আসবে। তাহলে আমরা প্রথম গতিসূত্র থেকে তাহলে শক্তির নিত্যতা সূত্র জানলাম, আর জানলাম হচ্ছে তাপগ্রাহী এবং তাপমোচী বিক্রিয়া। এবার প্রথম গতিসূত্র থেকে খুব মজাদার জিনিস, একটা জিনিস বলছে যে আমাদের বাস্তবে অনেকগুলি প্রক্রিয়া ঘটে, ঠিক আছে। তাপগতিবিদ্যার প্রথম সূত্র বলল, খুব ইম্পর্টেন্ট জায়গা, তাপগতিবিদ্যার প্রথম সূত্র বলল যেগুলি হচ্ছে স্পন্টেনিয়াস বিক্রিয়া। স্পন্টেনিয়াস মানে স্বতঃস্ফূর্ত বিক্রিয়া। স্বতঃস্ফূর্ত বিক্রিয়া আমি কাদের বলবো? ফার্স্ট ল থেকে, ফার্স্ট ল আমাদের বলে যে স্বতঃস্ফূর্ত এই তাপমোচী যে বিক্রিয়াগুলি হয়, তাপমোচী মানে স্বতঃস্ফূর্ত, মানে যে সমস্ত প্রক্রিয়াগুলোতে কি হচ্ছে, তাপের কি হচ্ছে, তাপের নির্গমন হচ্ছে, মানে তাপমোচী বিক্রিয়াগুলি হচ্ছে স্বতঃস্ফূর্ত। ঠিক আছে, ধরো তুমি একটু নিচের থেকে ধরো, বেশি ওইখানে ক্লিয়ার মনে হবে কিন্তু এখানে ক্লিয়ার হবে। তাহলে তাপমোচী বিক্রিয়াগুলি বলছে স্বতঃস্ফূর্ত বিক্রিয়া, মানে বাস্তবে যে সমস্ত প্রক্রিয়াগুলি হয় সবই নাকি তাপমোচী। ঠিক আছে, কিন্তু পরবর্তীতে দেখা যায় না, সব বিক্রিয়ায় তাপমোচী নয়। ঠিক আছে, তাহলে সমস্ত বিক্রিয়ায় কি তাপমোচী না। তাহলে এটা কিন্তু প্রথম গতিসূত্রের কিন্তু একটা সেই বোরের মডেলের মতো একটা ত্রুটি কিন্তু দেখা গেল। হ্যাঁ, এইবার প্রথম সূত্র এটাও বলেনি যে বিক্রিয়াটা কোন দিকে যাবে, ফরওয়ার্ড দিকে যাবে না ব্যাকওয়ার্ড দিকে যাবে। আমি একটা বরফ রাখলাম, সেই বরফটা কি জল হবে না বরফেই থাকবে, মানে প্রসেসটা কি সামনের দিকে যাবে না পিছনের দিকে আসবে, এই তথ্য কিন্তু প্রথম গতিসূত্র থেকে পাওয়া যাবে। প্রথম গতিসূত্রের সীমাবদ্ধতাগুলি বলছে। ধারণা কী পেলাম? শুধু শক্তির ধারণা পেলাম। আর কি পেলাম? এনথালপির পরিবর্তন বললো যাদের এনথালপির পরিবর্তন ঋণাত্মক তারাই নাকি স্বতঃস্ফূর্ত, মানে যে সমস্ত প্রক্রিয়াগুলি হচ্ছে কি হয়, যে তাপ উৎপন্ন হয় ওই সমস্ত প্রক্রিয়াগুলি নাকি স্বতঃস্ফূর্ত। ঠিক আছে, এবার যদি তুমি একদম ফিজিক্যালি বুঝতে চাও, 1 নম্বর সীমাবদ্ধতা কি, তাহলে এটা আমাদের 1 নম্বর সীমাবদ্ধতা। আর 2 নম্বর সীমাবদ্ধতা হচ্ছে বিক্রিয়াটি কোন দিকে যাবে, এই দুইটা শিখলেই হবে। বিক্রিয়াটি কোন দিকে অগ্রসর হবে, এখানে আমার দুইটা অপশন থাকছে, হয় সম্মুখ আর নয়তো বিপরীত। হ্যাঁ, সম্মুখ বা পশ্চাৎমুখ। এই ক্লিয়ার আইডিয়া কিন্তু দেয়নি, নো ক্লিয়ার আইডিয়া। এগুলো আসল জায়গাটা তাহলে তাহলে এই প্রথম গতিসূত্রে কিন্তু এই সীমাবদ্ধতা দেখা গেল। এইবার চলে আসবো, তাহলে এই যখন প্রথম সূত্রের যখন সীমাবদ্ধতা দেখা গেল, তাহলে অল্টারনেটলি এখন দ্বিতীয় সূত্রের আমাদের দরকার পড়ে যাচ্ছে। এবার দ্বিতীয় সূত্র কী বলছে? দ্বিতীয় সূত্র বলছে যে বাইরে থেকে এই অনেকগুলো বিবৃতি আছে, অনেকগুলি, তোমরা একদম একটা যেটা খুব আসবো এটা যেহেতু সীমাবদ্ধতা বলছি এর জন্যই আমি এটা বলে যাচ্ছি, এসে সূত্রগুলো যোগ বিয়োগের মতো বলে যাবো। ঠিক আছে, এবার দ্বিতীয় সূত্র বলছে কি, দ্বিতীয় সূত্র বলছে যে বাইরে থেকে যদি আমি বল প্রয়োগ না করি তাহলে এই বা এমন কোনো ইঞ্জিন তৈরি করা সম্ভব না যেটা কিনা
কোনো রকম জ্বালানি ছাড়াই চলতে পারে। ভাবো আজকে এই মোবাইলের দেখ, মোবাইল চার্জ না দিলে মোবাইল চলবে? চার্জ দিলা কিছুক্ষণ পর্যন্ত চলবে। এবার যেরকম এই কিশোরের মোবাইল একদিন চার্জ করলে 3 দিন চলে, এর মোবাইল একদিন চার্জ করলে 7 দিন চলে। কিন্তু চার্জ করতে হবে, এমনও মোবাইল আছে একদিন চার্জ করলে 1 মাস অবধি যাবে, যাইতেই পারে। কিন্তু এমন কোনো ইঞ্জিন তো তৈরি করা সম্ভব না যে কিনা উইদাউট মানে কোনো রকম জ্বালানি ছাড়াই হচ্ছে কি চলতে পারে। বা এমন কোনো মেশিন আমরা তৈরি করতে পারবো না যেটা কিনা কি করবে, যে এমন কোনো ইঞ্জিন তৈরি করা সম্ভব না যেটা বাহ্যিক কোনো শক্তি খরচা ছাড়াই নিম্ন উষ্ণতা থেকে উষ্ণতাটাকে উচ্চ উষ্ণতার দিকে ট্রান্সফার করবে। একদম বেসিকভাবে ভাবো, ক্যালোরিমিটার নীতিটা মনে আছে? উষ্ণ বস্তু কী করে, শীতল বস্তুতে তাপের সঞ্চালন করে। আজকে এই জলের বোতলটা গরম, কিছুক্ষণ পরে কী হবে, বোতলটা ঠান্ডা হবে। অর্থাৎ এই গরম বস্তুটা কী করবে, তাপ বিকিরণ করবে। কোথায় তাপ বিকিরণ করবে? ঠান্ডার দিকে। পরিবেশের যেহেতু ঠান্ডা, তাহলে এই সিস্টেমটা কী করবে, তাপ বর্জন করবে পরিবেশে। কিন্তু আজকে এই জলের উষ্ণতা হচ্ছে 70 ডিগ্রি, পরিবেশের উষ্ণতা 100 ডিগ্রি। তাহলে একে তাপ বিকিরণ করবে, তাহলে এ কী করবে, তাপ কিন্তু গ্রহণ করবে। কেন? কারণ বাইরেটা হচ্ছে পরিবেশের উষ্ণতা বেশি। অর্থাৎ উষ্ণতা বেশি থেকে সবসময় কম উষ্ণতার দিকে হচ্ছে কি হয়, শক্তি স্থানান্তর হয়। বেশি উষ্ণ, এই জন্যই বলছি যে দুর্বল লোক সবসময় হচ্ছে মায়ের খাবে। স্যার বাইরের 25 ডিগ্রি থাকে না ঘরে? আমি ধরছি পরিবেশের উষ্ণতা বেশি, আমি দুটাই কম্পেয়ার করছি। এটার উষ্ণতা এখন 40 ধরে নিচ্ছি, তাহলে বাইরের উষ্ণতা হচ্ছে কত, 25। তাহলে এখান থেকে তাপ এদিকে সঞ্চালিত হবে। তাই তো আমি ওইটাই বলতে চাচ্ছি যে এমন কোনো ইঞ্জিন তৈরি করা সম্ভব না যেটা কিনা কম উষ্ণতা থেকে বেশি উষ্ণতার দিকে হচ্ছে কী করবে, তাপের সঞ্চালন করবে উইদাউট এনি এক্সটার্নাল ওয়ার্ক। মানে বাহ্যিক কোনো কার্য ছাড়া আমি নিচের উষ্ণতা থেকে উপরের দিকে, বা একদম সিম্পল ভাবো যে পাহাড়ের নিচের থেকে জল উপরের দিকে উঠানো যাবে বাইরের কোনো কার্য ছাড়া? কীভাবে উঠাবো তাহলে? তার মানে কোনো একটা আমাকে মোটর সেট করতে হবে, যেটাতে আমি এক্সটার্নাল এনার্জি দিচ্ছি, সে পাম্প করছে, তারপর উপরে উঠছে। অর্থাৎ সবসময় শক্তির যে স্থানান্তরটা ঘটছে, দ্বিতীয় জ্যোতিষসূত্রের তত্ত্ব এটা বলছে। কারণ ও কিন্তু বলেনি যে বিক্রিয়াটা কোন দিকে যাবে, অর্থাৎ শক্তির রূপান্তরটা কোন দিকে হবে। দ্বিতীয় সূত্র এই প্রথম এই এক্সপ্লেনেশনটা দিল, দ্বিতীয় সূত্র আমার এই এক্সপ্লেনেশনটা দিল। শক্তি স্থানান্তর, শক্তি স্থানান্তর সবসময় উচ্চ বিভব থেকে, উচ্চ রাসায়নিক বিভব থেকে কোন দিকে যাবে, নিম্ন রাসায়নিক বিভব। তাহলে উচ্চ রাসায়নিক বিভব থেকে কোথায় যাচ্ছে শক্তি স্থানান্তর সবসময়? এটা হচ্ছে স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া, যেটা আমরা নর্মালি দেখি। স্বতঃস্ফূর্ত মানে অটোমেটিকভাবে। গরিবরা সবসময় ধনীদের দিয়ে কী হচ্ছে, শোষণ করছে। পাহাড়ের উপর থেকে জল সবসময় নিচের দিকে যাচ্ছে, তাই তো? একটা গরম বস্তু সবসময় হচ্ছে তাপ বিকিরণ করছে কোন দিকে, ঠান্ডার দিকে, তাই তো? এটাই হচ্ছে আমার দ্বিতীয় শক্তির আসল গল্প, যে তাহলে সবসময় যার শক্তি বেশি সেই শক্তি থেকে সবসময় কম শক্তির দিকে কী হচ্ছে, শক্তি স্থানান্তর হচ্ছে। যেদিকে বিভব বেশি সেই উপর থেকে জল নিচের দিকে নামছে, ঠিক আছে? তাহলে এমন কোনো ইঞ্জিন তৈরি করা সম্ভব না যেটা কিনা জল নিচের থেকে উপরের দিকে উঠাবে উইদাউট এক্সটার্নাল কার্য। ক্লসিয়াসের বিবৃতি আছে, ক্ল্যাপটনের বিবৃতি আছে, আরও বিভিন্ন বিজ্ঞানের বিবৃতি, প্ল্যাঙ্ক কেলভিনের তত্ত্ব আছে। প্ল্যাঙ্ক কেলভিন দেখবে হচ্ছে ওই উষ্ণতা, যে নিম্ন উষ্ণতা থেকে উচ্চ উষ্ণতার দিকে। হ্যাঁ, ওই তো এমন কোনো ইঞ্জিন তৈরি করা সম্ভব না যেটা কিনা হচ্ছে নিম্ন উষ্ণতা থেকে উচ্চ উষ্ণতার দিকে হচ্ছে তৈরি করবে বাহ্যিক কোনো কার্য ছাড়া। হ্যাঁ, ফোয়ারার জলটা দেখো উপরের দিকে উঠছে, কিভাবে উঠছে? নিচে দেখবে একটা মোটর দিচ্ছে, মোটর দিয়ে পাম্প করে জলটাকে উপরে উঠাচ্ছে। নাইলে তো নিচের জলটা উপরের দিকে হয় না। যেরকম আমরা দুর্গাপূজায় দেখবো বিভিন্ন কালারিং জল ফোয়ারা উঠবে, দেখবে নিচে একটা মোটর সেট করা থাকে, পাম্প করবে জল উপরের দিকে উঠবে। নর্মালি জল উপরের দিকে উঠবে না। আরেকটা যেটা করে কী করে, ধরো উপরে একটা ট্যাঙ্ক সেট করলো,
এবার উপরের একটা ট্যাঙ্ক সেট করলো, আর ওই পাইপটা নিয়ে রাখলো হচ্ছে তোমার ওই ফোয়ারার মুখটার সামনে। তাহলে তখন কি জলটা উপরে উঠবে কি নামবে? অবশ্যই উপরে উঠবে, কিন্তু ওই জলের উপরটা ওই ট্যাঙ্কের উপরটা পার হয়ে যাবে না, কারণ হচ্ছে জলের ওইটা উচ্চতা বেশি। একটা হইতে পারে যে উপর থেকে জলটাকে নিচে নিয়ে আমি ফোয়ারাটাকে উঠাচ্ছি, আবার এখানে আমি একটা বুস্টার লাগাই দিলাম, একটা মোটর লাগিয়ে দিলাম, যেটা হচ্ছে প্রেশার দিয়ে জলটাকে উপরে উঠছে। অর্থাৎ এই মোটরে এখানে জলের হচ্ছে বিভবটা বেশি, কারণ ওর জল পাম্প করছে, এখান থেকেও রিলিজ হচ্ছে। বোঝা গেল? কিন্তু এমন কোনো ইঞ্জিন তৈরি করা সম্ভব না যেটা জল নিচের থেকে উপরের দিকে উঠাবে কিন্তু কোনো কার্যের দরকার নেই। অর্থাৎ এমন কোনো ইঞ্জিন তৈরি করা সম্ভব না যেটাকে পেট্রোল ছাড়া চলবে বা বাইরের কোনো এনার্জি ছাড়া চলবে। আমরা দেখছি জ্বালানি ছাড়া চলবে না, যেরকম ইলেকট্রিক কারগুলি, ওদের কিন্তু ব্যাটারি চার্জ করতে হয় সৌরশক্তি দিয়ে, অটোমেটিকভাবে চলতেই পারবে, চলতেই থাকবে, এরকম না। তাহলে বোঝা গেল, তাহলে এদের বিবৃতিগুলো কিন্তু দুইটা বিবৃতি মনে রাখবা, তাহলেই হবে। দুইটাই, একটা ক্লসিয়াস ক্ল্যাপটন, একটা হচ্ছে প্ল্যাঙ্ক কেলভিন। কি বলছে? আচ্ছা, ক্লসিয়াসটাই শিখবা তাহলে 1 নম্বর, 2 নম্বর হচ্ছে প্ল্যাঙ্ক কেলভিন। এখানে শুধু একটা ওয়ার্ডও চেঞ্জ করা যাবে না, একটা জিনিস মনে রাখবা যে এই বিবৃতিগুলো কিন্তু কোনো ওয়ার্ড চেঞ্জ করা যাবে না। এমনিতেই এগুলো ইংলিশ থেকে বাংলাতে ট্রান্সলেট করে এসে এদের ভাষার হচ্ছে গণ্ডগোল বাজায় রাখছে। ঠিক আছে? তাহলে এই দুইটা বিবৃতি কিন্তু একদম অবশ্যই 10 বার বা 15 বার লিখে মুখস্থ করে রাখবে। ঠিক আছে? মানে ওই একদম হুবহু এরকম মুখস্থ করতে 10-15 বার লিখলেই হবে, চাপ করবে। বোঝা গেল তাহলে? বোঝা গেল কথাটা তাহলে আমাদের? তাহলে স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া সবসময় কী হবে? উচ্চ বিভব থেকে নিম্ন বিভব দিকে। এরকম হবে না যে নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে যাবে স্বতঃস্ফূর্তভাবে, এটা কখনো সম্ভব না। কি কথা বলতে গেলে, এটা হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট একটা টার্ম, সেটা হচ্ছে এনট্রপি। এনট্রপি, এবার এনট্রপিটা কী জিনিস? এনট্রপিটা হচ্ছে বলছে এনট্রপিটা হচ্ছে বিশৃঙ্খলতা। এনট্রপিটা কি? বিশৃঙ্খলতা। বলছে সেই সমস্ত বিক্রিয়াগুলি হচ্ছে স্বতঃস্ফূর্ত যাদের ক্ষেত্রে এনট্রপি সবসময় বাড়তে থাকে। কীরকম স্বতঃস্ফূর্ত? ধরো বরফ রাখলাম, আমি সাধারণ উষ্ণতায় বরফ রাখলাম, স্বতঃস্ফূর্ত বিক্রিয়ার ক্ষেত্রে বলবো। আমি কোনো রকম বাইরে থেকে কিছু তাপটা কিচ্ছু দিব না, একটা বরফ রাখলাম। বরফটা যদি আমি এখানে রাখি তাহলে বরফটা কী হবে? গলে কী হয়ে যাবে? এইবার তাহলে বরফের মধ্যে কণাগুলি আর জলের মধ্যে কণাগুলি কার ক্ষেত্রে দূরত্বটা কম, কার ক্ষেত্রে দূরত্বটা বেশি? কম, আর জলের ক্ষেত্রে বেশি। তাহলে আমি এনট্রপি যদি বলি, এনট্রপির ক্রম ভালো করে বুঝবে ঋত্বিকা এখান থেকে। কঠিন, তরল আর হচ্ছে গ্যাস। তাহলে কার কে বেশি বিশৃঙ্খল? কথাটা বোঝা গেল? তাহলে ওইখান থেকে ও একটা তত্ত্ব দিল প্রথম গতিসূত্র, যেটা বললো হচ্ছে যে যাদেরকে যে সমস্ত বিক্রিয়াগুলি তাপমোচী তারাই স্বতঃস্ফূর্ত। এবার দ্বিতীয় সূত্র বলে দিল যে তত্ত্ব দিয়ে দিল যে যে সমস্ত প্রক্রিয়ায় এনট্রপির বৃদ্ধি ঘটে সেগুলি স্বতঃস্ফূর্ত। তাহলে যে সমস্ত প্রক্রিয়া এনট্রপির বৃদ্ধি ঘটে, যেরকম আমি সাধারণ উষ্ণতায় বরফ রাখলাম, সেটা কী হয়ে গেল? তাহলে জল গলে গিয়ে কী হয়ে গেল? জল। তাহলে এনট্রপি বাড়লো না কমলো? এনট্রপি বাড়লো। তাহলে এই বিক্রিয়াটা কি আমরা দেখছি চোখের সামনেই ঘটছে, আমরা কোনো কাজই করছি না, তাহলে সেটা হচ্ছে স্বতঃস্ফূর্ত। ফ্রিজের মধ্যে নিয়ে জল ঢোকাই দিলাম, কী হবে? ডিপ ফ্রিজে রাখলে বরফ। তাহলে এটা স্বতঃস্ফূর্ত না অস্বতঃস্ফূর্ত? অস্বতঃস্ফূর্ত। তাহলে এই তত্ত্বের ভিত্তিতে আমরা দেখলাম হ্যাঁ, দ্বিতীয় গতিসূত্র কিন্তু অনেকটাই সাকসেস। আর ব্যথা হচ্ছে? তাহলে বুঝতে পারছো? এবার দেখো খুব মজা, আগে মানুষের মধ্যে এত ঝোট ঝামেলা হইতো,
এখন কিন্তু দেখবার জোর ঝামেলা হয়। ইভেন এমনও হয়েছে লাস্ট 2 বছর আগে একটা ব্যাচ টিউশন থেকে বারোই মারপিট লাগিয়েছে। কেন? হ্যাঁ, এন্ট্রপি বাড়ছে, দিন দিন যাচ্ছে এন্ট্রপি বাড়ছে। আরও মজাদার জিনিস হচ্ছে দেখবা, একটা ঘর একটা না থাক একটা ঘর একদম তুমি খুব সুন্দর করে গুছায় একদম খুব পরিষ্কার করে রেখে গিয়ে একদম ঘর তালা বন্ধ করে রেখে দিলা, ঠিক আছে? 1 মাস পরে ঘরটা খুলবা, ঘরটা কী অবস্থায় থাকবে, কীরকম হবে? যদি বন্ধ করে রাখবে তাহলে একদম কমপ্লিটলি লক করে গেলা ঘরটা। যেরকম থাকবে ওরকমই থাকবে। না, এগুলো তো আরো বেশি নোংরা হয়ে থাকবে। ঘরটা কিন্তু একদম অবশ্যই নোংরা হয়ে থাকবে, হ্যাঁ। অবশ্যই। আমি 100% গ্যারেন্টি দিয়ে বলবো ঘরটা নোংরা হয়ে থাকবে। থাকবে। এইখান থেকেই বলা হয় যে এন্ট্রপি সবসময় দিন বাই দিন বাড়ছে। ও কারণ আগে তো তুমি একদম পরিষ্কার করে ছিল, কোনো ধুলাবালি নেই, তো দুম করে কোথা থেকে এতগুলো ধুলা চলে আসলো। তার মানে পরিবেশে বা বিশ্ব ব্রহ্মাণ্ডের এন্ট্রপি সবসময় বাড়ছে। আগের লোকজনের মধ্যে কিন্তু এত ঝামেলা ঝঞ্ঝাট ছিল না, শক্তি কম ছিল না, কিন্তু দিন যাচ্ছে, মানুষ কিন্তু এখন আরও বেশি অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছে, এন্ট্রপি বাইরে যাচ্ছে, মানুষের মধ্যে বিশৃঙ্খলতা বাড়ছে, ঠিক আছে? তুমি আগের দিনের একটা 2 বছরের বাচ্চার কথা ভাবো, আর এখনের দিনের একটা 2 বছরের বাচ্চার কথা ভাবো। একদম এটা প্রত্যেকটাই কিন্তু উদাহরণে আসবে পরীক্ষায়, যে বলবে যে একটা কমপ্লিটলি লক অ্যান্ড কিউ, একদম লক ঘর, সেটা হচ্ছে তুমি কে বন্ধ অবস্থায় রাখলে, কয়েকদিন পরে ধুলা জমে গেল, এতে করে তোমার কনক্লুশনটা কী? কনক্লুশন হচ্ছে যে বিশ্ব ব্রহ্মাণ্ডে সবসময় এন্ট্রপির পরিমাণটা বাড়ছে এবং বাড়তে বাড়তে একটা চূড়ান্ত সীমার দিকে পৌঁছাবে। তাহলে এন্ট্রপি কী হচ্ছে? বিশ্বের এন্ট্রপি কী হবে? সীমাস্থ মানে এখনো পৌঁছায়নি। পৌঁছানোর চেষ্টা করছে, মান বৃদ্ধি পেয়ে চলছে। তারপরে একটা ম্যাক্সিমাম ভ্যালুতে গিয়ে পৌঁছায়, তারপরে কি সিস্টেমটাই শেষ হয়ে যাবে, ঠিক আছে? হ্যাঁ, শেষ হয়ে গেলে স্যার মানব জাতির অস্তিত্ব থাকবে না তো, কী বলবো? একটা তুমি ছোট একটা তুমি পাকা ছেলের কথা ভাবো, একটা পাকা ছেলে, একটা ইচ্ছে পাকা ছেলের কথা ভাবো, তার মানে কি ওর ইচ্ছে পাকা, দেখবে একটা সময় গিয়ে ও ঝরে পড়ে যাবে, পড়বে কি না? তার মানে কি ওই এন্ট্রপিটা বাড়তে বাড়তে শয়তানি করতে করতে এমন একটা জায়গায় পৌঁছাবে, তারপরে শেষ, ঠিক আছে? কিন্তু ও কিন্তু দুষ্টামি করতেই থাকবে। এখন একটা যে 2 বছরের বাচ্চা যতটুকু দুষ্ট, আরও 10 বছর পরে সে তার থেকে আরও 5 গুণ বেশি দুষ্টামি করবে, ঠিক আছে? তোমার অসুবিধা হচ্ছে না, বোঝা যাচ্ছিল না তাহলে। আচ্ছা, তাহলে বিশ্বের এন্ট্রপির মান কিন্তু বৃদ্ধি পেয়ে চলছে এবং বাড়তে একটা কিন্তু চূড়ান্ত মানের দিকে পৌঁছাবে। তাহলে এন্ট্রপিটা বোঝা গেল। এন্ট্রপিটা হচ্ছে একটা বিশৃঙ্খলতার পরিমাপ, ঠিক আছে? তাহলে দ্বিতীয় সূত্র বললো যে সমস্ত বিক্রিয়ার ক্ষেত্রে এন্ট্রপির মানটা বাড়ে সেই সমস্ত বিক্রিয়া কিন্তু স্বতঃস্ফূর্ত। দেখো আমাদেরকে ছোটো বাচ্চাদের শিখাইতে হয় যে 1 বছর বয়সে বাচ্চাগুলো এত দুষ্ট শিখাইতে হয়, দেখো অটোমেটিকভাবে কিন্তু ওদের এন্ট্রপি বাড়ছে, অটোমেটিকভাবে। তোমাদের বয়সে এসে আমি মোবাইল চালানোই জানতাম, তোমাদের এখন দেখো তোমরা অনলাইনে ক্লাস করছো, তার মানে তোমরা অনেকটাই আগের থেকে অনেকটাই বেশি তোমরা হচ্ছে কি ডেসপারেট, কথাটা বুঝতে পারছো তো? তার মানে বিশৃঙ্খলতাটা কিন্তু দিন দিন বাড়ছে। আগে এত জোর জামানো হতো, এখন দেখবে রাস্তা করে একে ধরে মারছো, ওকে ধরে মারছো, এরকম হচ্ছে। কয়েকদিন পরে তো এমন দেখা যাবে যে লাঠি ঠেঙ্গা নিয়ে ঘুরছে লোক, মানে মারবে, ঠিক আছে? বোঝা গেল কথাটা? মানে আগে কি হতো যে স্টুডেন্টরা কখনো কিন্তু স্যারদের উপর হাত দিত না, খুব কম। এখন দেখবে সচরাচর ঘটনা ঘটছে, স্যারকে ধরে পিটাচ্ছে। আমি তো ওই আতঙ্কে থাকি যখন বলবো, ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমাদের মেইন দাবি। তাহলে বিশ্বের এন্ট্রপি কিন্তু সর্বদাই কিন্তু বাড়ছে। তাহলে এটা দিয়ে কিন্তু মোটামুটিভাবে কিন্তু আমরা একটা প্রক্রিয়ায় স্বতঃস্ফূর্ত হবে না অস্বতঃস্ফূর্ত হবে, এটার একটা কনসেপ্ট কিন্তু আমরা পাওয়া গেল, ঠিক আছে? এবার আমরা একটু হেসের সূত্রতে ঘুরে আসি। তাহলে দ্বিতীয় সূত্রে তাহলে আসল জিনিসটা বোঝা গেল, মানে বাইরে থেকে কাজ করতেই হবে যদি কিনা জলটাকে আমি উপরের দিকে উঠতে হয়, বা একটা ঠান্ডা বস্তু থেকে উষ্ণতা নিয়ে আমি গরম বস্তুতে পৌঁছাবো। ধরো একটা এই কলমটার উষ্ণতা ধরো 10 ডিগ্রি, আর এই কলমটার উষ্ণতা ধরো 30 ডিগ্রি, ঠিক আছে? এটা 10, এটা 30।
তাহলে আমি 10 ডিগ্রি থেকে আমি উষ্ণতা এখান থেকে এখানে ট্রান্সফার করতে পারবো বাইরের থেকে কোনো কার্য ছাড়াই? এটা কিন্তু সম্ভব না। তাহলে এই 30 ডিগ্রি কী করবে অটোমেটিকভাবে, মানে অটোমেটিক প্রসেস। স্বতঃস্ফূর্ত মানে তুমি ভাবো যে অটোমেটিকভাবে, তাহলে এই 30 থেকে কী হচ্ছে অটোমেটিকভাবে এখানে যদি আমি পাশাপাশি রাখি তাহলে এই 30 থেকে তাপ কিন্তু এ শোষণ করবে। এরকম হবে না যে 10 থেকে 30 যাচ্ছে। হ্যাঁ, যদি আমি বাইরে থেকে যদি এক্সটার্নাল কোনো কার্য করি তাহলে এই উষ্ণতা থেকে আমি ট্রান্সফার করে এই উষ্ণতাটা বাড়াতে পারি, তাহলে এটা একটু কমবে, তাই তো? এটা হচ্ছে আমার দ্বিতীয় সূত্রের লজিক। এবার চলে আসি আমরা হেসের সূত্রতে। আচ্ছা, হিসেব সূত্র কারোর সময় বলছিলাম যে এটা মনে করে দিতে, এই যে এটা একেবারে পড়া বলবো।